নমস্কার ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ভারতের জলবায়ু সম্পর্কে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, এছাড়া এসএলএসটি জিওগ্রাফি, কারণ সামনে পরীক্ষা রয়েছে। তো সেই সিলেবাসের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট বা আসার সম্ভাবনা বেশি বা আগেও এসেছে, সেসব সম্পর্কে আলোচনা করব পুরো ডিটেলসে। চলো শুরু করা যাক। ভারতের জলবায়ু যদি আলোচনা করি, প্রথমেই একটা কথা মাথায় চলে আসে যে মৌসুমী জলবায়ু। কারণ ভারতকে মৌসুমী জলবায়ু দেশ বলা হয়। আর ভারতের জলবায়ুর প্রকৃতিটা কেমন? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, অর্থাৎ ট্রপিক্যাল মনসুন টাইপ। কেননা আমাদের যে ভারতবর্ষ, এর উপর দিয়ে গিয়েছে কি ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা ৮টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে। সেই ৮টা রাজ্যে কি কি? গুড়া, ত্রিমি, মাঝ, ঝাপে, অর্থাৎ গুজরাট, রাজস্থান, ত্রিপুরা, মিজোরাম, ত্রিমি, মাঝ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মাঝ, ঝাঁপে, হচ্ছে ঝাড়খণ্ড এবং হচ্ছে পশ্চিমবঙ্গ। এভাবে মনে রাখলে সুবিধা হয়। তো টপিক অফ ক্যান্সারের মান ৩৭.৫° নর্থ, অর্থাৎ উত্তর। এবার এই যে মৌসুমী জলবায়ু, মৌসুমী কথাটা এসেছে কিন্তু আরবি একটা শব্দ মৌসিম থেকে, যার অর্থ হচ্ছে ঋতু। মৌসুমী একটাই সাময়িক বায়ু, কারণ এটা একটা নির্দিষ্ট সময়ে আসে। আর মৌসুমী বায়ুকে কিন্তু ইম্পর্টেন্ট, মৌসুমী বায়ুকে কিন্তু বলা হয় সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। ভারতের জলবায়ু আলোচনা করতে গেলে ভারতের ঋতু সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। ভারতে মোটামুটি ৪টা ঋতু দেখতে পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালটা কোন কোন সময়? মার্চ থেকে মে পর্যন্ত এই সময়টা হচ্ছে গ্রীষ্মকাল। মধ্য ভারতে এই গ্রীষ্মকালে গড় উষ্ণতা থাকে ৩০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। উপকূল অঞ্চল, অর্থাৎ সমুদ্রের ধার বরাবর, সমুদ্রের পাড়টাকে বা সমুদ্রের ধারটাকে উপকূল বলা হয়। সেই উপকূল অঞ্চল বরাবর গড় উষ্ণতা থাকে কত? ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস, এবং পার্বত্য অঞ্চলে গড় উষ্ণতা থাকে ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে রাজস্থানের সবথেকে উষ্ণতা বেশি হয়, এবং ভারতের উষ্ণতম অঞ্চল ব্রিয়াওয়ালি, বিকানের জেলাতে অবস্থিত রাজস্থানের, যেখানে তাপমাত্রা প্রায় ৫৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব ভারতে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে গ্রীষ্মকালে কিন্তু বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়, যাকে আমরা কালবৈশাখী বলি। তো এই সময় কালবৈশাখীর সময় কিন্তু যে মেঘটা আছে, সেই মেঘটার নাম হচ্ছে কিউমুলোনিম্বাস। পুরো মেঘ কালো আকাশ করে বৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ হবে। এটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য। তো উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হয় বলে, তাহলে এই যে কালবৈশাখীর যে ঝড়টা, এটা কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর পশ্চিম দিক থেকে। তার জন্য একে বলা হয় নর্থ ওয়েস্টার। এই সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ থাকে ১৫ থেকে ৪০ সেন্টিমিটার। আর এই যে বৈশাখ মাসে যে আমাদের যে এখানে কালবৈশাখী ঝড় হচ্ছে, এটা অসমে বলা হয় আলাদা নামে। সেখানে বলা হয় কি বরদৈছিলা। এই সময় এখানে বায়ুর গতিবেগ থাকে ৬০ থেকে ৮০ কিলোমিটার পার আওয়ার। উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ গরম বাতাস প্রবাহিত হয়, এটা কিন্তু গ্রীষ্মকাল সম্পর্কে আলোচনা করছি, তো প্রবাহিত হয় এই যে উষ্ণ বাতাস, একে বলা হয় স্থানীয় ভাষায় লু। আর রাজস্থানে কিন্তু এই সময় ধূলিঝড় হয়, যাকে আঁধি বলা হয়। আর এই আঁধিতে ঘন্টায় গতিবেগ থাকে ৫০ থেকে ৬০ কিলোমিটার। এমনিতে সেখানে বাতাস বইলে স্পিডে বইবে, কেননা মরুভূমি অঞ্চল, মানে গাছপালা ঘরবাড়ি কিছুই নেই। বাতাস একেবারে প্রচুর পরিমাণে স্পিডে বইবে। কেরলে এই সময় সামান্য বৃষ্টিপাত হয়, যাকে আম্র বৃষ্টি বলা হয়, কারণ এই সময় এই বৃষ্টিটা আম পাকার জন্য খুব দরকার হয় এবং আমের ফলনে খুবই উপকার হয়, তার জন্য একে আম্র বৃষ্টি বলা হয়। এই সময় বৃষ্টিপাত কত হয়? ১৫ থেকে ৪০ সেন্টিমিটার। আর এই বৃষ্টিকে কর্ণাটকে কি বলা হয়? চেরি ব্লসম। এবং তামিলনাড়ুতে একে বলা হয় কফি বৃষ্টি। এবার আসি বর্ষাকাল। বর্ষাকালটা মূলত মৌসুমী বায়ুর আগমনকাল, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর, এই যে সময়কালটা, এটা কিন্তু বর্ষাকাল। ভারতে যে গড় বার্ষিক বৃষ্টিপাত, তার পরিমাণ হচ্ছে ১১৮ সেন্টিমিটার। গ্রীষ্মকালীন প্রচণ্ড উষ্ণতায় উত্তর পশ্চিম ভারতে যে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, নিম্নচাপ কেন্দ্রের আকর্ষণে কি করে, দক্ষিণ গোলার্ধের ভারত মহাসাগর রয়েছে, সেখান থেকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু ছুটে আসে এবং নিরক্ষরেখা অতিক্রম করার পর ফেরেলের সূত্র অনুযায়ী কি হয়, ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়। আর এই সময় সমগ্র ভারতের তাপমাত্রা কত থাকে? 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। গঙ্গা আবহাওয়িকায় এই সময় দীর্ঘ নিম্নচাপ বলয় অবস্থান করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রতি বছর ৫ই জুন তারিখে মৌসুমী বায়ু ফার্স্ট আসবে কোথায়? কেরালাতে প্রবেশ করবে, ফার্স্ট কেরালাতে, এবং ১৫ই জুলাইয়ের মধ্যে পুরো সমগ্র ভারতে পৌঁছে যায়। এবার মৌসুমী বায়ু দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে আরব সাগরের শাখা, আর একটা হচ্ছে বঙ্গোপসাগরের শাখা। আরব সাগরের শাখাটি কি করে না, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় এবং এখানে প্রচুর শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটাবে, কারণ জলীয় বাষ্পপূর্ণ পর্বতে বাধাপ্রাপ্ত হলে সেখানে শৈলতক্ষেপ বৃষ্টিপাত ঘটাবে। এবং কোন ঢালে ঘটাবে? প্রতিবাদ ঢালে ঘটাবে। এবার বৃষ্টিপাতের পরিমাণ কত থাকে? ৩০০ থেকে ৫০০ সেন্টিমিটার। কিন্তু পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে না, সেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল হয়ে যাবে। তাহলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে বৃষ্টিপাত ৭৫ সেন্টিমিটারের কাছাকাছি হয়। তো এই বায়ু রাজস্থানের উপর দিয়ে যাওয়ার সময়
আরাবল্লী পর্বতের আরাবল্লী পর্বতটা কেমনভাবে আছে? এই বায়ু যখন প্রবাহিত হয় না, আরাবল্লী পর্বতটা এই বায়ু প্রবাহের সমান্তরালে আছে। তার জন্য বাতাস এই আরাবল্লী পর্বতে ধাক্কা খেতে পারে না। তার জন্য এখানে বৃষ্টিপাত হয় না। এটাই প্রবলেম। আরাবল্লী পর্বত যদি আড়াআড়ি থাকতো, তাহলে ওইখানে কিন্তু বৃষ্টিপাতটা হতো। তাহলে রাজস্থানে কিন্তু মরুভূমির সৃষ্টি হতো না। কারণ বৃষ্টিপাত প্রচুর হতো ওখানে। তো রাজস্থানে তার জন্য কম বৃষ্টিপাত হয়। কারণ মেইন কারণটা কি? আরাবল্লী পর্বত বায়ু প্রবাহের সমান্তরালে আছে বলে। রাজস্থানে সবথেকে ওই সময়টা কম বৃষ্টিপাত হয়, কত হয়? 25 সেন্টিমিটারের কম। এবার হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখার একটা অংশ কি করে? বঙ্গোপসাগরীয় শাখা। এর একটা অংশ মেঘালয়ের দিকে যায়। মেঘালয় রাজ্যের কোথায়, কোথায় ধাক্কা খাবে? খাসি পাহাড়ে। খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে কি আছে? মৌসিনরাম। সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, প্রায় 1350 সেন্টিমিটার। তার জন্য এটা পৃথিবীর, ভারত শুধু নয় পুরো পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিবহুল স্থান। এবার খাসি পর্বতের অনুবাদ ঢালে আছে শিলং। সেখানে বৃষ্টিপাত হবে না কেন? এখানে বৃষ্টিপাত হয়ে গেলে বাতাসে জলীয় বাষ্প থাকবে না। জলীয় বাষ্প না থাকলে সেই বাতাস যখন ওই পাহাড় অতিক্রম করবে, তখন তারপরে সামান্য বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, তার জন্য সেখানে বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হবে। তার জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে রয়েছে মৌসিনরাম এবং অনুবাদ ঢালে রয়েছে কে? শিলং। তার জন্য মৌসিনরামে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শিলংয়ে খুব কম বৃষ্টিপাত হয়। বঙ্গোপসাগরের যে আরেকটা শাখা রয়েছে, সেটা কি করে? হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়। দিয়ে হয়ে কি হয়? ব্রহ্মপুত্র উপত্যকা, পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে বৃষ্টিপাত ঘটায়। তাহলে একটা শাখা মেঘালয়ের দিকে গিয়ে ওখানে বৃষ্টিপাত ঘটালো, আর একটা শাখা আমাদের হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের এই সাইডটাতে বৃষ্টিপাত ঘটায়। আর এই বাতাস যখন যত পশ্চিম দিকে অগ্রসর হয়, তত জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে, আর এর ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে। আর এই কারণে ভারতের পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিকের বৃষ্টিপাতের পরিমাণ এবার আসি শরৎকাল। শরৎকালটাকে কি বলা হয়? মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল। এটা অক্টোবর নভেম্বর মাস নিয়ে গঠিত। আর এই সময় কি হয়? সূর্যরশ্মি ধীরে ধীরে মকরকান্তি রেখার দিকে লম্বভাবে কিরণ দিতে থাকে। এবার উচ্চচাপযুক্ত বায়ু, তার সঙ্গে কি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটো সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষের ফলে কি হয়? বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, যাকে আশ্বিনের ঝড় বলা হয়। তাহলে কি আশ্বিনের ঝড়ে কি কি হয়? উচ্চচাপযুক্ত বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই দুটো ধাক্কা লাগার ফলে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের সৃষ্টি হয়, যাকে আশ্বিনের ঝড় বলা হয়। আর এর প্রভাবে তামিলনাড়ু সহ পূর্ব উপকূলে কিন্তু বৃষ্টিপাত হয়। আর এই সময় ভারতের উপকূল ভাগের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, যে ঘূর্ণিঝড়গুলো আছে এই সময় সৃষ্টি হয়। আর প্রত্যাবর্তনকারী যে মৌসুমী বায়ু, তার প্রভাবে কিন্তু তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। আর এই কারণে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এই দুবার বৃষ্টিপাত কিন্তু আরেকটা জলবায়ুর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেটা কিন্তু তামিলনাড়ুতে এফেক্টেড, অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। এবার আসি শীতকাল। শীতকালটা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। শীতকালে উত্তর পূর্ব দিক থেকে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এটা শুষ্ক বায়ু, অর্থাৎ জলীয় বাষ্প থাকে না, তার জন্য বৃষ্টিপাতও হয় না। ঠিক আছে, খুব সামান্য পরিমাণে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, না বললেই চলে, না হয় বললেই চলে। তো এই সময় উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে উপক্রান্তীয় পশ্চিমী যে জেট বায়ু, সেটা হচ্ছে হিমালয় পর্বতের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়। উত্তর পশ্চিম ভারতের গড় উষ্ণতা তখন থাকে কত? 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং মধ্য ভারতে থাকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর দক্ষিণ ভারতে থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। লাদাখ এবং দ্রাস অঞ্চলে তাপমাত্রা -40 ডিগ্রির চেয়ে পৌঁছে পৌঁছে যায়। দ্রাস হচ্ছে ভারতের শীতলতম অঞ্চল, আর এখানকার যদি তাপমাত্রা বলা হয়, প্রায় -48 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। ভূমধ্যসাগরে সৃষ্ট ঘূর্ণবাতের প্রভাবে উত্তর পশ্চিমে, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর, এখানে কিন্তু মাঝে মাঝে এক নাগাড়ে 2-3 দিনের জন্য ঝিরঝির বৃষ্টি হয়, যার পরিমাণ খুব সামান্য, 5 থেকে 10 সেন্টিমিটার। তো একে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তাহলে এটা কোথায় হয়? ভূমধ্যসাগরে সৃষ্ট ঘূর্ণবাতের প্রভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা হয়। আর পশ্চিমী ঝঞ্ঝাটা কোথায় হয়? পাঞ্জাব, হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে। আচ্ছা, এছাড়াও যে আরো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন বছরে 2 বার বৃষ্টিপাত হয় কোথায়? করমণ্ডল উপকূল, পাঞ্জাব এবং হরিয়ানা, এইসব জায়গাগুলোতে কিন্তু বছরে 2 বার বৃষ্টিপাত হয়। ভারতের শুষ্কতম অঞ্চল যদি বলা হয়, তাহলে কি হবে? রাজস্থানের জয়সালমীর। আর মৌসুমী বায়ুর আগমন সর্বপ্রথম কোথায় আছে? কোথায় আসে? কেরালা রাজ্যে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয় 78.7%, এবং গ্রীষ্মকাল আর বর্ষাকালকে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে এই 2 ঋতুতে সবথেকে বেশি বৃষ্টি, মানে 2 ঋতু মিলিয়ে সবথেকে বেশি বৃষ্টি হয়, যার পরিমাণ হচ্ছে 84%। শীতকালে মাত্র 3% বৃষ্টিপাত হয় এবং শরৎকালে 13% বৃষ্টিপাত হয়। ভারতের বৃষ্টির ছায়া অঞ্চলগুলোর মধ্যে রয়েছে কি? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পূর্ব ঢালে কে কে আছে? তামিলনাড়ু আছে, কর্ণাটক আছে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশ আছে, এছাড়া বেঙ্গালুরু আছে, এবং মেঘালয়ের রাজধানী শিলং। ঠিক আছে। আর মৌসুমী বায়ুকে কিন্তু ভারতের আসল অর্থমন্ত্রী বলা হয়, তার জন্য একে রিয়েল ফিনান্স মিনিস্টার ইন ইন্ডিয়া বলা হয়। লাদাখকে হচ্ছে কোল্ড ডিজার্ট বলা হয়। ভারতের যদি বলা হয় উষ্ণ ডিজার্ট বা হট ডিজার্ট, সেটা হচ্ছে রাজস্থান। আর রাজস্থানের থরকে বলা হয়, আর লাদাখকে বলা হয় কোল্ড ডিজার্ট। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে আগমনের সময়
ভারতের উপর পূবালি জেড বায়ু প্রবাহিত হয়, তাহলে এটা ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা কিন্তু, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে যখন আগমন হয় তখন ভারতের উপর দিয়ে পূবালি জেড বায়ু প্রবাহিত হয়। ডিসেম্বর মাসে ভারতের যে অংশে সৌরশক্তির আগমন সর্বাধিক হয়, অর্থাৎ ডিসেম্বর মাসে সব থেকে ভারতের মধ্যে চেন্নাই এই জায়গাটা কিন্তু সব থেকে সূর্যের আলো বেশি পায়। মেঘালয় কথার অর্থ হচ্ছে মেঘের আলয় বা মেঘের দেশ। পশ্চিম ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে মালাবার উপকূল। মোনেক্স অর্থাৎ মনসুন এক্সপেরিমেন্ট হলো মৌসুমী বায়ুর যে গবেষণা সংক্রান্ত একটা কর্মসূচি, সেটা হচ্ছে তাকে বলা হয় মোনেক্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন অনেকবার এসছে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত যদি 75% কম হয় তাহলে হয়ে যাবে খরা। খরা প্রবণ রাজ্য যদি বলা হয় তাহলে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ। সব থেকে বেশি হচ্ছে রাজস্থান। আর স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 25% অধিক বৃষ্টিপাত হলে তখন তাকে বলা হয় বন্যা। ভারতের বন্যাপ্রবণ অঞ্চলগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, আসাম, পশ্চিম। এছাড়া সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। আচ্ছা, এছাড়া আরো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সমচাপযুক্ত রেখাকে বলা হয় আইসোবার, সমসামুদ্রিক গভীরতাযুক্ত রেখাকে বলা হয় আইসোবাথ, আর সম লবণতাযুক্ত রেখাকে বলা হয় আইসোলাইন, সমবর্ষণ রেখাকে বলা হয় আইসোহেড, সমষ্ণ রেখাকে বলা হয় আইসোথার্ম এবং সম সূর্যালোকযুক্ত রেখাকে বলা হয় আইসোহেলস। বায়ুপ্রবাহের যে গতিবেগ সেটা পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। যদি বলা হয় চাপ, বায়ুর চাপ, তখন হচ্ছে ব্যারোমিটার হয়ে যাবে। আপেক্ষিক আর্দ্রতা বললে হাইগ্রোমিটার হয়ে যাবে। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম বললে রেন গজ হবে। আর বায়ুপ্রবাহের দিক যদি বলা হয় বাত পতাকা বা উইন্ড ভেন বলা হয়। উইন্ড ভেন দিয়ে কিন্তু বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়। আর কোনো স্থানে যদি অক্ষাংশ নির্ণয় করা হয় তার যন্ত্র হচ্ছে সেক্সট্যান্ট। সমুদ্রের গভীরতা মাপা হয় কিন্তু ইকো সাউন্ডার দিয়ে। উচ্চতা পরিমাপ করা হয় আল্টিমিটার দিয়ে এবং নদীর যে জলস্রোত সেটা মাপা হয় কারেন্ট মিটার দিয়ে।